সেদিন অফিস থেকে ফেরার পথে হঠাৎ স্ট্রোক হয়ে যায় পুষ্পেন্দুর। অনেক কষ্টে তাকে বাঁচানো গেলেও বাম দিকটা পুরোপুরি প্যারালাইজড হয়ে গিয়েছিল। আজ দীর্ঘ 8 মাস বিছানা শয্যা সে। বিছানা শয্যা হয়ে থাকলেও পুষ্পেন্দু বুঝতে পারে সব কিছু, কিন্তু কিছু বলতে পারে না। কিছু বলতে গেলেই মুখ একদিকে বীভৎসভাবে বেঁকে যায়। গো গো করে শব্দ ছাড়া কিছুই বোঝা যায় না। তখন সে অসহায়ভাবে পুষ্পিতার দিকে তাকিয়ে থাকে আর চোখ দিয়ে জল পড়ে তার। পুষ্পিতা চোখের জল মুছিয়ে ডান হাতটা চেপে ধরে আশ্বাস দেয় সেরে ওঠার। পুষ্পিতা প্রাণপণ সেবা শুশ্রূষা করে পুষ্পেন্দুর, কিন্তু ভীষণ চিন্তায় কপালে ভাঁজ পড়ে তার। ধীরে ধীরে হাতের জমানো টাকা শেষ হতে চলল। 2 কামরা ঘর ছাড়া আর বিশেষ কিছুই রইল না তাদের। এরপরে সে চালাবে কি করে? পুষ্পেন্দু যে কোম্পানিতে কাজ করত তারা এককালীন কিছু টাকা দিয়ে সাহায্য করে দায় সেরেছে। পুষ্পেন্দুর 3 কুলে মা ছাড়া কেউ ছিল না। তিনিও গত হয়েছেন বছর খানেক হলো। পুষ্পেন্দুরা ভিন্ন কাস্ট আর গরিব বলে পুষ্পিতার বাড়ি থেকে মেনে নেয়নি। বাড়ির অমতে ভালোবেসে বিয়ে করেছিল পুষ্পিতা। পুষ্পিতার বাবা নেই, তার মা এখন ভাগের মা বাড়ির 3 ছেলের কাছে। ফলে সেদিক দিয়ে কোনো রকম সাহায্য পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। নিজের দাদা বৌদিদের সে খুব ভালো করেই জানে। তবুও অপমান হবে জেনেও দীর্ঘ 4 বছর পরে একবার দেখা করতে চেয়েছিল একটু সাহায্যের জন্য। তার দাদা উল্টে তাদের এই পরিস্থিতি নিজেদের পাপের ফল বলে তিরস্কার করে আত্মতুষ্টি পেয়েছিল মনে হয় ভীষণভাবে। শূন্য হাতে শুধু অপবাদ নিয়ে অবসন্ন মনে বাড়ি ফিরে এসেছিল পুষ্পিতা। মনে হয়েছিল এ কি সত্যিই তাদের পাপের ফল? এখন ভীষণ কষ্ট হলেও বিছানায় শুয়ে থাকা মনের মানুষটির সাথেও তো সে আর দুঃখ ভাগ করে নিতে পারে না। অবশেষে এক তীব্র জেদ চাপে তার মনে, যে করেই হোক তার বরকে সুস্থ করে তুলতে হবে। কিন্তু পরক্ষণেই দীর্ঘশ্বাস ফেলে পুষ্পিতা। এরপরে কি হবে? সংসার চলবে কিভাবে? আর পুষ্পেন্দুর চিকিৎসার খরচ কোথা থেকে আসবে? এখন ভাবে ভাগ্যিস কোনো সন্তান নেয়নি তারা। সে সন্তান নেবার ইচ্ছা প্রকাশ করলেও পুষ্পেন্দু বারবার বলতো আর বছরখানেক অপেক্ষা করতে। বাচ্চা এনে তাকে সুষ্ঠুভাবে মানুষ করার জন্য সে আগে বেশ কিছু টাকা পয়সা জমিয়ে নিক। পুষ্পেন্দু নিজে ছোটবেলায় যে ভীষণ কষ্টে মানুষ হয়েছে, সেই অভাবের কষ্ট নিজের সন্তানকে দিতে সে নারাজ। কি ভীষণ কষ্টে অফিসে ওভারটাইম করে তিল তিল করে পয়সা জমাতে শুরু করেছিল পুষ্পেন্দু। অভাবে সংসার হলেও ভালোবাসার ঘাটতি ছিল না কখনো। কিন্তু সব কিছু কীভাবে যেন ওলট পালট হয়ে গেল। পুষ্পেন্দুর অসুস্থতার শুরু থেকে বাড়িতে যে ডাক্তারবাবু মাঝে মাঝে আসেন, তিনি ফিসটা অন্যান্য ডাক্তারদের তুলনায় একটু কম নেন। তবু সেটা আর কদিন পরে পুষ্পিতা জোগাড় করতে পারবে কিনা সন্দেহ। সে আর ভাবতে পারে না, ভাবে থাক, যতদিন চলে এইভাবে। ইদানিং সেই ডাক্তারবাবু পুষ্পিতাকে একটা প্রস্তাব দিয়েছিলেন। ঘাড়ের কাজটায় চুলকে নিজের বিশাল ভুঁড়ি সামলে তাকে বোঝাতে চাইছিলেন পুষ্পিতা যদি তাকে মাঝে মাঝে তার দিকে মানে একটু সদয় হয় আর কি, তিনিও তাহলে বিনা পয়সায় পুষ্পেন্দুকে চিকিৎসা করবেন, এই আর কি। একজন মধ্যবয়স্ক মানুষের কাছ থেকে এই ধরনের কথা শুনে পুষ্পিতার বুঝতে সত্যিই প্রথমে বড্ড অসুবিধা হয়েছিল। পরে বুঝতে পেরে তার মেরুদণ্ড দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গিয়েছিল। অসময় এলে মানুষ এত নিচে নামতে পারে? এই মধ্যবয়স্ক মানুষটি শেষ পর্যন্ত ব্ল্যাকমেল করছে তাকে, নিজের ঘরে বউ বাচ্চা থাকা সত্ত্বেও। এই ব্ল্যাকমেলারদেরকে কি কোনো দিন শাস্তি হয় আমাদের সমাজে? এ যেন বিনিময় প্রথা, তুমি দিলে তবে আমি দেব। প্রথমে লজ্জায় ঘেন্নায় বিরক্তিতে ডাক্তারবাবুর সাথে কথা বন্ধ করেছিল সে, কিন্তু সে আর কতদিন? উপায় তো নেই। পুষ্পেন্দুর প্রয়োজনে কথা বলতেই হয়। ডাক্তারবাবু শেয়ানা মানুষ, তিনি অবশ্য কোনোদিন তাকে কোনো জোর করেনি। শুধু ফিস নেবার সময় কানের কাছে এসে ফিসফিসিয়ে জিজ্ঞেস করে, তা কি কিছু ভাবলে? এইভাবে কতদিন আর চলবে? এমন সুন্দর চেহারা তোমার, খ্যাক খ্যাক খ্যা হাসতে থাকেন তিনি, যেন পাখি খাঁচাই তো বন্দি। পালাবার উপায় তার যখন নেই তখন একটু অপেক্ষা করাই ভালো। তারপর সুযোগ বুঝেই
একটা অল্প বয়সী ছেলে সপ্তাহে 3 দিন ফিজিওথেরাপি করতে আসে। পুষ্পিতা তার সাথে থেকে দেখে নেয় ভালো করে ম্যাসাজ আর এক্সারসাইজগুলো, কারণ বাকি দিনগুলোতে এই এক্সারসাইজগুলো তাকেই করাতে হয়। দীর্ঘদিন বিছানায় শুয়ে আছে পুষ্পেন্দু। পিঠের তলায় মাঝে মাঝে লাল লাল ছোপ দেখা যায়। পুষ্পিতার বড্ড ভয় হয় বেড শোরের, কিন্তু একা একা অত বড় চেহারাকে বসাতে শোয়াতে বড্ড অসুবিধা হয় তার। তবুও সে সাবধানে চেষ্টা করে যায় প্রতিদিন। সেই ছেলেটিও একদিন বলল, বৌদি, দাদার যা অবস্থা, আমার বাকি দিনগুলোতেও আসা দরকার, আসবো? পুষ্পিতা মাথা নেড়ে না বলে, কারণ এই কদিনের টাকার জোগাড় করতেই সে তার অল্প যেটুকু গয়না তাতে হাত দিয়েছে। ছেলেটিও একটু দ্বিধা নিয়ে বলে, মানে বলছিলাম কি, আপনাকে টাকা দিতে হবে না, আমি এমনি এসেই। স্নগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখছিল পুষ্পিতা ছেলেটার দিকে। আজকাল কেউ যেন কিছুর বিনিময় ছাড়াই নিজের থেকে সাহায্য করতে এলেই বড্ড ভয় হয় পুষ্পিতার। পিছনে কোনো অভিসন্ধি নেই তো? তাই সে আবার মাথা নেড়ে না জানিয়ে দিয়েছিল। মাঝে মাঝেই ডাক্তার বাইক নিয়ে যখন তখন চলে আসে। সেদিনও অমন। রাত তখন 8:30 হবে। পুষ্পেন্দুকে রাতের খাবার খাইয়ে সবে খেতে বসেছিল পুষ্পিতা। হঠাৎ ডাক্তার এসে উপস্থিত। এই ডাক্তারই ভরসা। পুষ্পেন্দুর হার্টের অবস্থা এখনো খুব ভালো নয়, তাই ডাক্তারকে চটানো যায় না সব সময়। ভীষণ অনিচ্ছায় দরজা খুলতে ডাক্তার হেসে বলল, এই পাশ দিয়েই যাচ্ছিলাম, তা ভাবলাম পুষ্পেন্দু বাবুকে দেখে যাই একবার। তারপর পুষ্পিতার দিকে তাকিয়ে ঠোঁট সরু করে আসার আসল উদ্দেশ্যটা বলল, এখনো ভেবে উঠতে পারলে না? শোনো, মেয়ে মানুষের অত জেদ ভালো নয়, তাতে সংসারের অমঙ্গল হয়। তা বাবু নিজের স্বামীকে বাঁচাতে এইটুকু করতে পারবে না? চরম ঘৃণায় ডাক্তারের মুখের ওপর দরজা বন্ধ করে দিয়ে স্বামীর বুকের ওপর আছড়ে পড়ে সেদিন খুব কেঁদেছিল পুষ্পিতা। কি করবে সে এখন? পুষ্পিতা এখন কোথায় কাজ খুঁজতে যাবে? আর এই সময় পুষ্পেন্দুকে এক মুহূর্ত ছেড়ে কি কোথাও কাজে যাওয়া সম্ভব তার পক্ষে? আর কেই বা কাজ দেবে? ভাবতে ভাবতে দিশেহারা হয়ে যায় পুষ্পিতা। পুষ্পিতাকে এভাবে কাঁদতে দেখে পুষ্পেন্দুর চোখের কোণেও জলের বিন্দু দেখা গেল। হয়তো প্রকাশ করতে না পারলেও কি ঘটছে তা তার বুঝতে অসুবিধা হচ্ছিল না একটুকুও। এরপরে পুষ্পিতা জেদ করে অন্য ডাক্তারকে ডাকতে গিয়েছিল, কিন্তু তারা বাড়ি এসে পেশেন্ট দেখার যা ভিজিট চায় তা তার পক্ষে দেওয়া সম্ভব নয়। অগত্যা পুষ্পিতা আবার ওই ডাক্তারকেই ডাকতে বাধ্য হয়। কিন্তু দিনের পর দিন ডাক্তার ক্রমাগত ব্ল্যাকমেল করার পরেও পুষ্পিতা সাড়া না দেওয়ায় অবশেষে পুষ্পেন্দুকে দেখতে আসা বন্ধ করে দিয়েছিলেন তিনি। কিন্তু এদিকে পুষ্পেন্দুর হার্টের নিয়মিত চেক আপ করে ওষুধ দেওয়া ভীষণভাবে প্রয়োজন। শেষমেশ অসহায় পুষ্পিতা অনেক ভেবে নিজেকে বুঝিয়েছিল ভালোবাসার থেকে শরীরের সুচিতা নিশ্চয় বেশি মূল্যবান নয়। তাই নিজের ভালোবাসাকে বাঁচাতে গিয়ে নিরুপায়ভাবে পাশের ঘরে এই ডাক্তারের কাছে নিজের স্বপ্ন, নিজের অহংকার, নিজেকে বিলিয়ে দিয়ে পুষ্পেন্দুর চিকিৎসা করতে শুরু করলো পুষ্পিতা। এখন শুধু চিকিৎসা বা ওষুধ নয়, পুষ্পিতাকে খুশি করতে ডাক্তার আসার সময় ফল মূল বিভিন্ন পথ্যও আনে রোগীর জন্য। পুষ্পেন্দুকে ধরে তুলে বসাতে সাহায্য করেন পুষ্পিতাকে বিনা দ্বিধায়। এইভাবে দীর্ঘদিন চলার পরে পুষ্পেন্দু এখন বেশ ভালোর দিকে। আস্তে আস্তে লাঠি নিয়ে বিছানা দিয়ে নামতে পারে এখন। ইদানিং পুষ্পিতা তাকে সাহায্য করতে গেলে ধরতে দেয় না। একা একাই চেষ্টা করে সব কিছু করার। পুষ্পিতা ধারে কাছে দাঁড়িয়ে থাকে, ভাবে চেষ্টা করুক একা একা। পুষ্পেন্দু ভালোর দিকে যেতেই ডাক্তারবাবুকে বিদায় দিয়েছে পুষ্পিতা। ফিজিওথেরাপি করাতো যে ছেলেটা, সে তার এক চেনা ডাক্তারের চেম্বারে নাম ডাকার জন্য একজন মহিলা ডাক্তারের কথা বলেছে। যদি সম্ভব হয় তাহলে সামনের মাস থেকে সেখানে কাজে যেতে পারবে সে। আবার সৎভাবে বাঁচতে পারবে তারা আগের মতো। হয়তো সচ্ছলতা থাকবে না, কিন্তু তবুও সম্মান তো আর খোয়াতে হবে না কখনো। কিন্তু সেটা তো একমাত্র সম্ভব পুষ্পেন্দু একটু নিজের কাজ নিজে করতে পারলে। পুষ্পেন্দুকে আস্তে আস্তে লাঠিতে ভর দিয়ে হাঁটতে দেখে মনের কোণে তার তীর তীর করে সুখ অনুভব করে পুষ্পিতা।
বিগত দিনের তার তীব্র মানসিক যন্ত্রণার সাথে অক্লান্ত পরিশ্রমের ফলে নিজের বরকে সুস্থ করতে পেরেছে সে। এ নিয়ে এক সুপ্ত অহংকার আনন্দে চোখের কোণ ভিজে ওঠে তার। ফিজিওথেরাপির ছেলেটা সত্যিই ভালো। ডাক্তারকে বলে সত্যিই তাকে কাজটা পাইয়ে দিয়েছে বিনা কিছুর বিনিময়ে। হয়তো পৃথিবীতে কিছু ভালো মানুষও থাকে যারা কোনো কিছুর পরিবর্তে নিঃস্বার্থভাবে সাহায্য করতে চায়। আজকাল সকালে রান্না সেরে পুষ্পেন্দুকে সব বুঝিয়ে তার সামনে সব ওষুধপত্র খাবার দাবার গুছিয়ে দিয়ে ডাক্তারের চেম্বারে চলে যায়। এই ডাক্তারবাবু মানুষটা ভালো, তাতে কিছু টাকা অ্যাডভান্সও দিয়েছেন। ধীরে ধীরে সংসারটাকে আবার দাঁড় করানোর আপ্রাণ চেষ্টা করেছিল পুষ্পিতা। বিগত বেশ কয়েকদিন ধরে পুষ্পিতা খেয়াল করেছে তার সাহায্য যেন পুষ্পেন্দু আর নিতে চায় না। প্রথমে পুষ্পিতা ভেবেছিল তার বর বুঝি নিজে থেকে একা একা লাঠিতে ভর দিয়ে নিজের প্রয়োজনীয় সব কিছু কাজ করছে স্বাভাবিকভাবেই। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারে পুষ্পেন্দু যেন কেমন গুম হয়ে আছে। এমনকি পুষ্পিতার চোখের দিকে সরাসরি আজকাল তাকায়ও না। কি এক তীব্র অভিমান যেন তার চোখে মুখে। পুষ্পেন্দুর ওই চোখের দিকে তাকিয়ে অজানা আশঙ্কায় বুক কেঁপে ওঠে পুষ্পিতার। তাহলে কি তাকে ঘৃণা করে পুষ্পেন্দু? ভাবতেই প্রবল মানসিক কষ্টে চোখে জল চলে আসে তার। কিন্তু সেই সময় তার যে আর কিছু করার ছিল না। কিভাবে বাঁচাতো সেই মুহূর্তে নিজের বরকে? তাকে বাঁচানোর জন্যই তো সে যে কি ভীষণ কষ্ট হলেও এই কাজ করতে বাধ্য হয়েছিল, সেটা পুষ্পেন্দু ছাড়া আর কে বেশি জানবে? তাহলে আজ শরীরের সুচিতার কাছে ভালোবাসা ও পরাজয় হলো নাকি? নিজেকে ইদানিং ভীষণ নিঃস্ব মনে হয় পুষ্পিতার। বুঝে পায় না তার কি কর্তব্য এখন। পুষ্পেন্দুর ঘৃণা এমন স্তরে পৌঁছেছে যে তার দিকে ভালো করে তাকায় না পর্যন্ত। আজকাল তাই পুষ্পেন্দুর সামনে নিজেকে দাঁড় করাতে চায় না পুষ্পিতা। আবার মানুষটাকে একা ছেড়ে এক মুহূর্ত রাগ করে থাকার কথা ভাবতে পারে না সে। কিন্তু তার মনের কোণায় তীব্র অভিমানের বাষ্প জমতে থাকে ক্রমশ। সেই সুপ্ত অভিমান দুজনের ভেতরে একটা গভীর দূরত্ব তৈরি করে ফেলেছিল যেন ক্রমাগত। সেদিন ঝড়ের রাত্রে হঠাৎ ঘুম ভেঙে পুষ্পিতা দেখে পুষ্পেন্দু বিছানায় নেই। খোড়া মানুষ এত রাতে কোথায় গেল ভেবে ধরপড় করে উঠে বসল সে মেঝেতে। বাইরে ঝড়ের আওয়াজের সাথে একটা ধূপধাপ শব্দ বেঁধে আসছে পাশের ঘর থেকে যেন। তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে উকি দেখল সে পাশের ঘরের বিছানার চাদর বালিশ প্রবল আক্রোশে ওলটপালট করে ছিঁড়ে ফেলে মেঝেতে পড়ে গিয়ে প্রবল হতাশায় মাটিতে মাথা ঠুকে ঠুকে এক বুক চাপা যন্ত্রণায় কাঁদছে পুষ্পেন্দু। পুষ্পেন্দুর মনের কষ্টটা বুঝে পুষ্মিতা চিৎকার করে দৌড়ে গিয়ে পুষ্পেন্দুকে তুলতে যেতেই পুষ্পেন্দু তার দিকে ফিরে তাকে দুই হাতে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে ফেলল। তারপর পুষ্পিতার মুখটা দুই হাতে ধরে কিছু একটা বলতে গিয়ে মুখ বেঁকে গেল তার। কিন্তু পুষ্পেন্দুর দুই চোখ যেন ক্ষমার আকুতি ছিল ভীষণভাবে। নিজের স্ত্রীকে এই সমাজে পঙ্কিলতার দিকে ঠেলে ফেলার জন্য পুষ্পিতার কাছে প্রবল হতাশায় ভীষণ কষ্টে হাত জোর করে ক্ষমা চাইছিল বারবার। এই প্রচণ্ড হীনমন্যতার জন্যই সে নিজের স্ত্রীর চোখে চোখ রাখতে পারছিল না কিছুতেই। অনেক দিন পরে পরম ভালোবাসায় পুষ্পেন্দুকে এইভাবে বুকে জড়িয়ে ধরতে পারার আনন্দে কেঁদে ফেলল পুষ্পিতা। আজ চোখের জলে দুজনের এই জগৎ সংসারের প্রতি চরম অভিমান আর মনের ক্লষ্ট গ্লানি ধুইয়ে দিয়ে নতুন করে নতুনভাবে শুরু করলো তাদের নতুন জীবন। আজকের গল্প এখানেই সমাপ্ত।